ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে তোমাদের এইচএস 2025-এর টার্গেট আলোচনা করছি। আজকে আমার প্রথম ক্লাস এইচএসের। আজকে তোমাদের যেটা বলবো সে কম্পিউটার সায়েন্সের ফার্স্ট যে ইউনিটটা আছে সেটা থেকে কিছু আলোচনা করছি। এই ভিডিওটা শুধুমাত্র এইচএসের ছেলেদের মেয়েদের জন্য নয়, এটা যারা বিএসসি কম্পিউটার সায়েন্স অনার্স পড়ছে বা যারা বিসিএ পড়ে তাদের জন্য। আজকে আমি শুরু করছি সিকোয়েন্সিয়াল লজিক। সিকোয়েন্সিয়াল লজিক কাকে বলে? সিকোয়েন্সিয়াল লজিক সেটাই যেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট উইথ মেমোরি এলিমেন্ট অ্যান্ড ফিডব্যাক। ব্যাপারটা ঠিক বোঝা গেল না, তাই তো? ঠিক আছে, আসো কম্বিনেশনাল লজিক সার্কিট কি সেটা দেখি। কম্বিনেশনাল লজিক সার্কিট তোমরা 11-এ পড়েছো। কম্বিনেশনাল লজিক সার্কিট হচ্ছে আউটপুট ইজ ডাইরেক্টলি ডিপেন্ডস অন প্রেজেন্ট কম্বিনেশন অফ ইনপুটস। ইনপুটের যে প্রেজেন্ট কম্বিনেশান আছে, এইটা দেখো ইনপুটের কম্বিনেশান। এখানে নাম্বার অফ ইনপুটস আছে এন ইনপুট লাইন্স, আউটপুট হচ্ছে এম আউটপুট লাইন্স। এই আউটপুটটা ডাইরেক্টলি ডিপেন্ড করবে প্রেজেন্ট ইনপুট কম্বিনেশানের উপর। প্রেজেন্ট ইনপুটে যে কম্বিনেশান বিট কম্বিনেশান আমরা দেব তার রেসপেক্টে সরাসরি কম্বিনেশান লজিক কি করবে, আউটপুট জেনারেট করবে। আর এবারে দেখো কম্বিনেশনাল লজিক সার্কিটের কিছু এক্সাম্পল দেখো। অ্যাডার, সাবট্রাক্টার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার, বাইনারি প্যারালাল অ্যাডার, বিসিডি অ্যাডার, এগুলো হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটের এক্সাম্পল। এবার দেখো তো সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে অ্যাসিঙ্কোনাস সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এবং সিঙ্কোনাস। আমি অ্যাসিঙ্কোনাসের ছবিটা এঁকেছি। অ্যাসিঙ্কোনাস মানে উইদাউট ক্লক পালস। ক্লক পালসটা কি সেটা আমি একটু পরেই বলছি। ক্লক পালস ছাড়া যে সিকোয়েন্সিয়াল সার্কিট সেটাই হচ্ছে অ্যাসিঙ্কোনাস। এখানে দেখো, ভালো করে দেখো, এখানে ইনপুটস বলেছি, এইটা কিন্তু সিঙ্গেল লাইন নয়, মোর দ্যান ওয়ান ইনপুট লাইন আছে। এইটা সিম্বলিক, তো সিম্বলিক বলেই মোর দ্যান ওয়ান ইনপুট লাইন আমি একটা লাইনের মধ্যে দিয়েছি। এখানে আউটপুটস মোর দ্যান ওয়ান আউটপুট লাইনস আছে এবং সেই আউটপুটের কিছু আউটপুট পোর্শন বা পুরোটাই আউটপুট মেমোরি এলিমেন্টের মাধ্যমে আবার যখন ইনপুটে ফিডব্যাক দেব, এইখানে দেখো ফিডব্যাক লিখেছি। ফিডব্যাক মানে আউটপুটটাকে আমরা ইনপুটে দিচ্ছি, তাহলে সেটাই হচ্ছে কিনা সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিট কাকে বলে? এই ব্লক ডায়াগ্রামটা থেকে দেখো, সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে কম্বিনেশনাল সার্কিট উইথ মেমোরি এলিমেন্ট অ্যান্ড ফিডব্যাক এবং যার আউটপুটটা ডিপেন্ডস করবে সিকোয়েন্সিয়াল সার্কিটের প্রেজেন্ট আউটপুট ডিপেন্ডস অন কার উপর ডিপেন্ড করবে? প্রেজেন্ট ইনপুট কম্বিনেশন প্লাস প্রিভিয়াস আউটপুট। কারণ প্রিভিয়াস আউটপুটটাকে আমরা এখানে ফিডব্যাক হিসাবে দিয়েছি। ঠিক একইভাবে সিঙ্কোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট দেখো, এখানে আমরা ইনপুটস লাইন দিয়েছি, আউটপুটস লাইন পেয়েছি এবং এই আউটপুটসের একটা পার্ট মেমোরি এলিমেন্টের মধ্য দিয়ে আমরা ইনপুটে ফিডব্যাক দিয়েছি। এটা ফিডব্যাক পার্ট, এই ফিডব্যাক দিয়েছি এবং দেখো এখানে একটা স্পেশাল একটা ইনপুট মেমোরির সঙ্গে অ্যাড করেছি, সেটা হচ্ছে ক্লক ইনপুট। ক্লক ইনপুট মানে টাইমিং, যার রেসপেক্টে ইনপুটটা আউটপুটে ট্রান্সফার হবে। ইনপুটটা আউটপুটে ট্রান্সফার করতে গেলে ক্লকের প্রয়োজন হয় এবং ইনপুটটা আউটপুটে হোল্ড করে রাখতে গেলে ক্লকের প্রয়োজন হয়। সেটা আমি আবার ডিটেলস, আরও একদম পিওরলি একদম ডিটেলস এক্সাম্পল নিয়ে আসবো। এইবারে দেখো ল্যাচ অ্যান্ড ফ্লিপফ্লপ লিখেছি। ল্যাচ অ্যান্ড ফ্লিপফ্লপ হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটের উদাহরণ। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের 1 নম্বর পোর্শন যেটা, সেটা হচ্ছে ল্যাচ অ্যান্ড ফ্লিপফ্লপস। এবারে দেখো ল্যাচ কাকে বলে, ফ্লিপফ্লপ কাকে বলে, আজকে জাস্ট ওভারভিউ দিচ্ছি। ল্যাচ কাকে বলে? এ ফ্লিপফ্লপ ইন ইটস সিম্পলেস্ট ফর্ম। ফ্লিপফ্লপের সিম্পলেস্ট ফর্মটা হচ্ছে ল্যাচ। এটা হচ্ছে আনক্লকড, অর্থাৎ ক্লক পালস নেই, অর্থাৎ অ্যাসিঙ্কোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, সেটাই হচ্ছে ল্যাচ। এই আরএস ফ্লিপফ্লপ এবং ডি ফ্লিপফ্লপ ফল আন্ডার দ্য ক্যাটাগরি অফ ল্যাচ। অ্যাকচুয়ালি জেকে ফ্লিপফ্লপের যে বেসিক বিল্ডিং ব্লক সেটাও ল্যাচ,
আমি জাস্ট এখানে এক্সাম্পল দেওয়ার জন্য এই দুটো দিয়েছি, যখন এটা ডিটেলস বলবো তখন একেবারে ডিটেলস ল্যাচ নিয়ে আলোচনা করব। আর ল্যাচ কি করে, স্টোর এ বাইনারি বিট 0 or 1। এখানে দেখো ল্যাচ হচ্ছে একটা বিল্ডিং ব্লক, যেটা হচ্ছে কি করে, যেটা ফ্লিপ ফ্লপের বিল্ডিং ব্লক, যেখানে ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে, কিন্তু কোনো ক্লক পালস থাকবে না, ক্লক পালস এখানে থাকবে না, সেটাই হচ্ছে ল্যাচ। এইবারে দেখো আসছি ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ কাকে বলে? ফ্লিপ ফ্লপ কাকে বলে দেখো, দ্য মেমোরি এলিমেন্টস ইউজড ইন ক্লক সিকোয়েন্সিয়াল সার্কিট আর কল ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটে, ক্লক সিকোয়েন্সিয়াল সার্কিট মানে সিঙ্ক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট, সেখানে যে মেমোরি এলিমেন্ট হিসাবে যেটাকে বলেছিলাম সেটাই হচ্ছে ফ্লিপ ফ্লপ। এইবারে দেখো দিস সার্কিটস আর বাইনারি সেল। বাইনারি সেল কাকে বলে? বাইনারি সেল হচ্ছে কি করে না, ক্যাপাবল অফ স্টোরিং 1 বিট অফ ইনফরমেশান, আইদার 0 or 1, যে কোনো একটা বিটকে স্টোর করবে। এইবারে দেখো এ ফ্লিপ ফ্লপ সার্কিট হ্যাজ 2 আউটপুটস। ফ্লিপ ফ্লপের দুটো আউটপুট আছে, অ্যান্ড 1 ফর দ্য নর্মাল ভ্যালু অ্যান্ড 1 ফর দ্য কমপ্লিমেন্ট। এবারে দেখো ফ্লিপ ফ্লপের একটা আউটপুট যদি কিউ হয়, তাহলে অন্য একটা আউটপুট কিউ বার হবে। সবসময় দুটো আউটপুট যদি থাকে, একটা হচ্ছে নর্মাল, একটা অর্থাৎ কিউ, আর একটা তার কমপ্লিমেন্ট কিউ বার। এই হচ্ছে মোটামুটি ফ্লিপ ফ্লপের ওভারভিউ। এবার দেখো আসছি টাইপ অফ ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ এবং মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ। এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনায় আসবো। এবারে দেখো এই যা ফ্লিপ ফ্লপগুলো বলছি, এই ফ্লিপ ফ্লপের কিন্তু বেসিক বিল্ডিং যেটা, সেটা কিন্তু ল্যাচ। ল্যাচের সঙ্গে যখন ক্লক পালস অ্যাড হবে তখনই কিন্তু আমি বলছি ফ্লিপ ফ্লপ। এটা বারবার শুনে রাখো, ফ্লিপ ফ্লপের বেসিক বিল্ডিং ইউনিট ল্যাচ। ল্যাচের সঙ্গে যখন আমরা ক্লক পালস দেব সেটাকেই বলছি আমরা ফ্লিপ ফ্লপ। এবার ক্লক পালসটা কি সেটা একটু বলি দেখো, তার আগে দেখো রেজিস্টার কি সেটা বলছি। এবার রেজিস্টার হচ্ছে মেমোরি স্টোরেজ ইউনিট। আমরা দেখো মেমোরি যে স্টোর করে তার একটা যে ইউনিট আছে সেটাকে আমরা বলছি স্টোরেজ ইউনিট। ধরো এভাবে একটা মেমোরির আমি ছবি আঁকছি, ধরো এইটা ধরো মেমোরি লোকেশান 1, এটা লোকেশান 2, এটা লোকেশান 3 এবং লোকেশান 4, এটা 0, 1, 2, 3 এভাবে নাম দিলাম। এবার এই মেমোরিতে আমি ধরলাম প্রতিটা লোকেশানে 4টে করে বিট স্টোর হবে। তাহলে এই মেমোরিটাকে বলছি 4 বিট মেমোরি। এই মেমোরিটা 4 বিট মেমোরি। তাহলে এই একটা যে লোকেশান, এই যে মেমোরির একটা লোকেশান, আমি এটাকে বলছি রেজিস্টার। এই রেজিস্টারটা কত বিটের? তাহলে এটাও 4 বিট রেজিস্টার। আবার যে ধরো সেকেন্ড, এইটা আমি দেখছি, এইটা ধরো এই যে সেকেন্ড লোকেশানটা মানে 1 নম্বর যেটা নাম দিয়েছি, এটাও কিন্তু 4 বিট। তাহলে এইটাকে একটা রেজিস্টার বলি। এবার রেজিস্টারের একটা ইউনিট সেটা কিন্তু ফ্লিপ ফ্লপ। তাহলে ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টার তৈরি করি এবং রেজিস্টার দিয়ে আমরা কি তৈরি করতে পারি? মেমোরি তৈরি করতে পারি। এই মেমোরির রেজিস্টারের কতগুলো ভাগ আছে। একটা হচ্ছে বাফার রেজিস্টার, যেটাকে বলা হয় প্যারালাল ইন, প্যারালাল আউট। আর আছে শিফট রেজিস্টার, একটা লেফট শিফট এবং আর একটা রাইট শিফট। লেফট শিফট বলতে বিট ডান দিক থেকে বাম দিকে আসবে, আর রাইট শিফট বলতে বাম দিক থেকে ডান দিকে যাবে। এটাই হচ্ছে লেফট শিফট এবং রাইট শিফট। তোমাদের আছে দেখবে পিআইপিও, এসআইএসও অর্থাৎ সিরিয়াল ইন সিরিয়াল আউট, তারপর আছে দেখো প্যারালাল ইন সিরিয়াল আউট। এগুলো শর্ট ফর্ম দেওয়া আছে, আমি রেজিস্টার যখন বলবো ডিটেলস বলবো, আজকে জাস্ট ওভারভিউ, এটা মনে রাখো। আর একটা আছে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার উইথ প্যারালাল লোড। মানে প্যারালাল লোড মানে বাফার রেজিস্টার। এখানে প্যারালাল লোড বলতে বোঝায় বাফার রেজিস্টার, বাফার। আর বাই ডিরেকশনাল শিফট বলতে, বাই ডিরেকশনাল মানে দুদিকে শিফট হবে। একটা হচ্ছে লেফট শিফট, আর একটা হচ্ছে রাইট শিফট, দুদিকেই শিফট হবে। এই দুদিকে শিফটটাকে বলছি বাই ডিরেকশনাল শিফট। তার মানে এই যে আমি রেজিস্টার বললাম বাফার রেজিস্টার, শিফট রেজিস্টার, সেটা একটা রেজিস্টারের মধ্যে করা যাবে, যে রেজিস্টারের মধ্যে লেফট শিফট হবে, রাইট শিফট হবে এবং বাফার রেজিস্টার কাজ করবে, অর্থাৎ 3টে রেজিস্টারের কাজ করবে।
সেটা এইগুলো মেমোরিতেই আমরা ইউজ করি এবং মেমোরির বিভিন্ন পারপাস এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের আমরা এই পোর্শনটা কিছুটা ইউজ করি। শিফট রেজিস্টার বেসিক্যালি এএলইউতে বেশি ইউজ হয়। এবারে দেখো ট্রিগারিং। ট্রিগারিং বলতে যেটা বলছি সেটা আমি এই ক্লক পালসটাকেই বলছি ট্রিগারিং। ক্লক পালস ট্রিগারিং অর্থাৎ ক্লক পালস, এই ক্লক পালসটাকেই আমরা ট্রিগারিং বলছি। ট্রিগারিং ব্যাপারটা কি, ট্রিগার করা মানে কি? অ্যাকচুয়ালি ফ্লিপফ্লপ, তোমরা বন্দুকের ট্রিগারিং দেখেছো? বন্দুক চালাতে গেলে কি হয়, প্রথমে গুলিটা ভরে দাও। তোমরা ছোটোবেলায় যে তোমরা খেলনা বন্দুক খেলেছো, সেটাতে কি হয়, গুলিটা প্রথম তোমরা ভরে দাও, তারপর ও ট্রিগারটা প্রেস করো। তাহলে গুলিটা যতক্ষণ ভরে দিয়েছো, ট্রিগারটা যতক্ষণ না প্রেস করছো ততক্ষণ ও আউটপুটে যাবে না। ঠিক ট্রিগারিং একই জিনিস। আমি ফ্লিপফ্লপ বা সার্কিটে যে ইনপুটটা দিলাম, যে ইনপুটগুলো দিলাম সেটা আউটপুটে পাবো। কখন পাবো? একটা ট্রিগারিংয়ের পর, ক্লক পালস দেওয়ার পর। তাহলে ক্লক পালস দিলাম, ধরো আমি ইনপুটের প্যাটার্ন দিলাম 0 1, আউটপুট পেলাম 1 একটা ক্লক পালস দেওয়ার পর। তারপরে পেলাম ধরো ইনপুটে প্যাটার্ন দিলাম 1 1, নিশ্চয়ই আউটপুট চেঞ্জ হবে? কিন্তু না, আউটপুটটা কিন্তু 1ই থাকবে। কখন চেঞ্জ হবে? যখন আমি ট্রিগারিং করব, অর্থাৎ যখন আমি ক্লক পালস দেবো, তখন এই ইনপুটের প্যাটার্নটা আউটপুটে আসবে। যতক্ষণ না ক্লক পালস দিই ততক্ষণ ইনপুটে ভ্যালু চেঞ্জ করলেও আউটপুটে ভ্যালু চেঞ্জ হবে না। এটাই হচ্ছে ট্রিগারিং বা ক্লক পালসের মূল বিষয়। ট্রিগারিং বুঝতে গেলে তোমাদের ওই খেলনা বন্দুক নিয়েই মনে রাখতে হবে, গুলি ভরে দিয়ে তোমরা ট্রিগারটা যতক্ষণ না প্রেস করতে ততক্ষণও আউটপুটে যেত না। এবারে দেখো লেভেল ট্রিগারিং। লেভেল ট্রিগারিং হচ্ছে দুই প্রকার, পজিটিভ লেভেল ট্রিগারিং অ্যান্ড নেগেটিভ লেভেল ট্রিগারিং। অ্যাকচুয়ালি লেভেল ট্রিগারিং মানে না, কিছুটা ডিউরেশান আছে, মানে ক্লক পালসের কিছুটা ডিউরেশান আছে। এইটা ধরো পজিটিভ, এখানে 0 ছিল, এই যে 1 হলো, এই 1-এর কিছুটা ডিউরেশান আছে। অ্যাকচুয়ালি ডিজিটাল সিগন্যাল একটা 0 1, এই দেখো 0টার ডিউরেশান, এখানে 1-এর ডিউরেশান কিছু সময় ধরে চলছে। এটা হচ্ছে পজিটিভ। আমি যদি এই 1টা এদিকে কাজ করে তাহলে বলবো আমরা মানে রাইজিং এজ, এটাকে বলছি রাইজিং এজ, এটাকে বলছি ফলিং এজ। যদি রাইজিং এজের স্টেট চেঞ্জ হয়, মানে অর্থাৎ আউটপুটটা চেঞ্জ হয়, তাহলে তাকে বলবো পজিটিভ লেভেল ট্রিগারিং। আর যদি এইভাবে দেখো, এইভাবে একটা ট্রিগারিংয়ের ছবি আঁকছি, এইভাবে একটা ট্রিগারিংয়ের ছবি আঁকছি, এইখানে দেখো, এইখানে এই যে ট্রিগারিংটা ছবি এঁকেছি, আমি ধরলাম এটা ফলিং এজ, এইখানে 1 আসছে, এখানে 0, এইখানে 1, এটা উল্টো করে এঁকেছি। বা এই এজটা দিয়েও নেগেটিভ ট্রিগারিং বোঝানো যায়। আর এটা আমি উল্টো দিক করে এঁকেছি যাতে করে সিগন্যালটা উল্টো মনে হয়। তো এটাকে আমরা বলছি নেগেটিভ লেভেল ট্রিগারিং। এইবারে দেখো এজ ট্রিগারিং। এজ মানে একটা কোণা বোঝায়। এই যে লেভেল ট্রিগারিংয়ের ছবিটা এঁকেছি, এটা যদি এভাবে এঁকে এভাবে আঁকি, অর্থাৎ একটা স্পাইক, জাস্ট ওয়ানটা একটা স্পাইক একটা পয়েন্টে হাই হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ক্লক পালস, সেই মুহূর্তে আউটপুট চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ লেভেল ট্রিগারিং। আর যদি এই স্পাইকে আউটপুটটা চেঞ্জ হয়, তাহলে তখন আমি বলবো এটা হচ্ছে নেগেটিভ লেভেল ট্রিগারিং, নেগেটিভ। আর এজ ট্রিগারিং, এটা এজ ট্রিগারিং হবে, এজ ট্রিগারিং, এটা নেগেটিভ এজ ট্রিগারিং। এই এজ ট্রিগারিং আর লেভেল ট্রিগারিংয়ের মধ্যে পার্থক্য কী, বা আমরা লেভেল ট্রিগারিংয়ের পরিবর্তে এজ ট্রিগারিং কেন ইউজ করব? লেভেল ট্রিগারিংয়ে দেখো একটা ডিউরেশান আছে, একটা হাই, এই যে ডিউরেশান 1-এর একটা ডিউরেশান আছে। এই ডিউরেশানের মধ্যে যদি র্যাপিডলি ইনপুট চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু আউটপুটটা আমরা স্টেবল পাবো না, আউটপুটটাও চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই 1-এর ক্ষেত্রে, এজ ট্রিগারিংয়ের ক্ষেত্রে দেখো একটা স্পাইক, জাস্ট আমি ফার্স্ট টাইম যে ইনপুটটা দিয়েছিলাম তার রেসপেক্টে আউটপুটটা পাবো, তাহলে বাকি ইনপুটগুলোতে কিন্তু আর আউটপুটটা চেঞ্জ হবে না। এটাই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ এজ ট্রিগারিংয়ের মধ্যে মেন পার্থক্য। তাহলে আমরা ইউজ করব কিন্তু এজ ট্রিগারিং আমরা ইউজ করব। আমরা কিন্তু লেভেল ট্রিগারিংও আমরা ইউজ করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এজ ট্রিগারিং ইউজ করা হয়। এই আউটপুটটা স্টেবল করার জন্য এজ ট্রিগারিং ইউজ করা হয়। এবার দেখো আসছি কাউন্টার। কাউন্টারটা কি? কাউন্টার হচ্ছে কাউন্ট করে। কাউন্ট কি করে? বাইনারি বিট কাউন্ট করে, বাইনারি বিট কাউন্ট করবে কাউন্টার, বিট কাউন্ট। এবারে দেখো কাউন্টার কি করে, অনেক ধরনের কাউন্টার আছে। এখানে আমি 2 ধরনের কাউন্টার লিখেছি, দেখো সিঙ্কোনাস কাউন্টার, অ্যাসিঙ্কোনাস কাউন্টার। এখানে ধরো বাইনারি কাউন্টার আছে, এখানে বাইনারি কাউন্টার আছে,
আরেকটা ধরো মড কাউন্টার আছে, মড এন কাউন্টার আছে। এই বাইনারি কাউন্টার বা মড এন কাউন্টার, বাইনারি কাউন্টার কাকে বলে? যেটা বাইনারি বিট কাউন্ট করবে, অর্থাৎ 0 থেকে কাউন্ট শুরু করবে। আমি যত বিটের, যদি 4 বিটের কাউন্টার নিই তাহলে ও 15 অবধি কাউন্ট করবে। এটা হচ্ছে বাইনারি আপ কাউন্টার বলে। আবার যদি উল্টো দিক থেকে কাউন্ট করে তাহলে সেটাকে বাইনারি ডাউন কাউন্টার বলবে। তাহলে আমি যখন 0 থেকে 15-এ যাবো সেটা হচ্ছে আপ কাউন্টার, 15 থেকে যখন 0-র দিকে আসবো এটা ডাউন কাউন্টার। এবারে দেখো মড এন, এটা আমি নিজের মতো করে বাইনারি কোনো কাউন্টার ডিজাইন করতে পারি। তোমরা যদি ছোটোবেলা কোনো দিন দেখে থাকো, ওই এসটিডি বুথের সামনে লেখা থাকতো আইএসডি, আইএসডি, এসটিডি, পিএসও, এই লেখাগুলো দেখবে প্রথমে আইএসডি জ্বলছে, তারপর পিএসও জ্বলছে, তারপর এসটিডি আসছে, এভাবে এভাবে ঘুরে ঘুরে আসছে। এইটা কিন্তু মড এন কাউন্টার দিয়ে তৈরি করা যায় এখানে, অর্থাৎ এখানে নিজের মতো করে তৈরি করা যায়। ধরো আমি যেটা, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো প্রথমে 0 কাউন্ট করবে, তারপরে 3 আসবে, তারপরে ধরো 1 আসবে, তারপরে ধরো 2 আসলো, তারপরে ধরো আবার 0 আসবে। এইটাকে কিন্তু মড এন কাউন্টার দিয়ে এভাবে ডিজাইন করা যায়। এটা প্রত্যেকটা প্যাটার্ন আছে, প্যাটার্নগুলোকে এভাবে কিন্তু ডিজাইন করতে পারে। যদি মড 10 কাউন্টার বলি সেটা কিন্তু আলাদা বোঝায়। মড 10 কাউন্টার হচ্ছে সরাসরি 0 থেকে 9 অবধি কাউন্ট করবে, সেটাকে আবার বলছি আমরা বিসিডি কাউন্টার। এটা হচ্ছে সিঙ্কোনাস কাউন্টার। কি সিঙ্কোনাস কাউন্টার মানে? সিঙ্কোনাইজ করা মানে একসঙ্গে সব কটা ফ্লিপফ্লপে একসঙ্গে আমরা ক্লক পালস যখন দেবো তখন সিঙ্কোনাস কাউন্টার। অ্যাসিঙ্কোনাস কাউন্টারকে রিপিল কাউন্টার বলে। রিপিল কাউন্টার কাকে বলে বলো তো? রিপিল মানে এভাবে, এইভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে, এভাবে আসছে, অর্থাৎ একটা স্টেজের আউটপুট অন্যটার ক্লক পালস, আবার এর আউটপুট অন্যটার ক্লক পালস, আবার এর আউটপুট অন্যটার ক্লক পালস, এভাবে যখন আসবে একটা ফ্লিপফ্লপের আউটপুট তার পাশের ফ্লিপফ্লপে যখন ক্লক পালস হিসাবে আসবে তখন তাকে আমরা বলবো অ্যাসিঙ্কোনাস কাউন্টার। এই অ্যাসিঙ্কোনাস কাউন্টারকে রিপিল কাউন্টার বলে। এই অ্যাসিঙ্কোনাস কাউন্টারের বাইনারি কাউন্টার আছে, বিসিডি কাউন্টার আছে। আমি ডিটেলসে কাউন্টার একদিন একটা ভিডিওতে বলবো, কিছুটা সময় লাগবে, তোমরা ভালো করে মন দিয়ে শুনবে, হলেই বুঝতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক ইন্সপিরেশান যোগাবে, এবং তোমাদের একটা শেয়ার আমার অনেক, আমি তো বলছি, আমার নতুন ভিডিও করতে আমাকে অনেক অনুপ্রেরণা দেবে। এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।